ফাঁসির মঞ্চে হাসি মুখে যে বীর দিল প্রাণ, আজ কি দেশের মানুষ বোঝে তার সেই বলিদান। 100 বছর পেরিয়ে গেল ধুলোয় ঢাকা স্মৃতি, তারই আপন বংশধরের আজ এ কেমন পরিণতি। দরিদ্র আর অবহেলায় লড়ছে তারা রোজ, হে ক্ষুদিরাম তোমার ঘরের কে রাখে আজ খোঁজ। আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুরের মোহবনী গ্রামের একদম ভিতরে। এখানেই রয়েছে ক্ষুদিরাম বসুর পরিবারের মানুষ। এই প্রত্যন্ত গ্রামের ভিতরে সামনে দেখতেই পাচ্ছ সব টিনের আর মাটির বাড়ি আছে। এদিকে খুব সুন্দর পুকুর, বাঁশঝাড়, এই যাবতীয় অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমরা এগিয়ে যাচ্ছি বসু পরিবারের বাড়ির দিকে। আমরা যাচ্ছি, দেখি যদি বসু পরিবারের কোনো সদস্য বা কারোর সঙ্গে দেখা হয় তাহলে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করব। তো একজন ব্যক্তি আমাদেরকে সম্ভবত চিনিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা এগিয়ে যাই বসু পরিবারের বাড়ির দিকে। আমরা চলে এসেছি শহীদ ক্ষুদিরামের পরিবারের বাড়ির সামনে। এটাই হচ্ছে শহীদ ক্ষুদিরামের বাড়ি, শহীদ ক্ষুদিরামের পরিবারের বাড়ি। আমরা সেই শহীদ ক্ষুদিরামের পরিবারের বাড়ির দিকে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আমরা চলে এসেছি ক্ষুদিরাম বসুর পরিবারের বাড়ির দিকে। দেখতে পাচ্ছ এরকম মাটির বাড়ি, ওপারে দুতলা করা রয়েছে। চলুন ক্ষুদিরাম বসুর পরিবারের বাড়ির অন্দরমহলটা দেখার সুযোগ হচ্ছে। অবশ্যই জুতো পরে যাব না, কারণ এটা পবিত্র, এটা আমাদের মন্দির। না না, এটা আমাদের মন্দির, মন্দিরে জুতো পরে আসতে নেই। নমস্কার। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই মহান শহীদ ক্ষুদিরাম বসুর একদম ক্লোজ রিলেটিভের বাড়ি। মাটির বাড়ি। আজকে ভারতবর্ষ এত বড় দেশ, কিন্তু এত বড় দেশ হলে সেই দেশকে যারা প্রতিষ্ঠা করলো, সেই দেশের জন্য যারা বলিদান হলো, তাদের পরিবারের মানুষদের কি পরিস্থিতি দেখুন। আজকে আমরা স্মার্ট সিটিতে বসবাস করছি। পৃথিবীর সর্ববৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আমাদের দেশ আজকে বিবেচিত হচ্ছে, কিন্তু ক্ষুদিরাম বসুর মতো শহীদের পরিবারের যদি এই পরিস্থিতি হয়, তাহলে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা কি পরিস্থিতিতে এই দেশে বাস করছে। আমি দেশকে খারাপ বলছি না, দেশকে বদনাম করছি না, যেহেতু আমি এই দেশটাকে ভালোবাসি, কিন্তু আমার বলতে ইচ্ছা করছে যে এটা যদি শহীদের পরিবারের পরিণতি হয়, তাহলে সাধারণ মানুষের কি পরিণত হবে সেটা কিন্তু একটু ভাবার বিষয়। তো আমরা এখান থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছি আর দেখি গর্ববোধ করছি। আমরা এখন দাঁড়িয়ে আছি শহীদ ক্ষুদিরাম বসুর নিকটাত্মীয় এবং তার ভাইয়ের ছেলে বা নাতি। আপনার পরিচয়টা আপনি একটু দিন স্যার। আমি হচ্ছি ক্ষুদিরাম বসু, আমার বাবার কাকা। তাহলে সম্পর্কে আমরা ক্ষুদিরামের সঙ্গে আমার সম্পর্ক দাদু নাতির সম্পর্ক। দাদু নাতির সম্পর্ক। হ্যাঁ। তো আপনার দাদুর কাছ থেকে ক্ষুদিরামের বিষয়ে, শহীদ ক্ষুদিরামের বিষয়ে কিছু গল্প শুনেছেন, যে তার মানে জীবনযাত্রা, তার জীবন পরিধি বা সেটা যদি দুই এক কথায় বলেন। হ্যাঁ, দু এক কথা বলছে। সে মোটেই লেখাপড়ার ধার ধারতে নেই, লেখাপড়া করতে নেই, বিদেশি কোনো জিনিস পছন্দ করতে নেই, খাতা বই স্লেট পেন্সিল যা কিছু, কোনো বিদেশি জিনিস সে পছন্দ করতে নেই। আর তারপর তখন তো আর পাঠশাল টাঠশাল কিছু থাকেনি, টোল বলে থাকতো, টোলের পণ্ডিত মশাই পড়াতেন, তাল পাতায় লেখা, সে ঘরে মা কালি করে দিত, ঘরের লোক সে চাল তুলে কালি করে দিত, বাঁশের কলম, তাল পাতার লেখা এইসব করতো। পড়াশোনার দিকে খুব একটা নেশা ছিল নি, শুধু বিদেশি জিনিস কোনো পছন্দ সে
একবারেই করতো না। কিন্তু তার ভিতরে দেশপ্রেম আসার এই যে ব্যাপারটা, সেটা কিভাবে, দেশপ্রেমটা কিভাবে এলো তার ভিতরে? আচ্ছা, ওই যে দেশপ্রেম বলতে বিদেশ, তখন তো ইংরেজের আমল, হ্যাঁ, অবশ্যই। বিদেশি জিনিস পছন্দ করতো নি, হুম হুম হুম। স্বদেশি জিনিস দরকার। যেমন নিজেরা তাঁতি কাপড় বুনবে, তাঁতি গামছা বুনবে, সেই সব করবো, সেই সব ব্যবস্থা করব। সিলেট পেন্সিল, তাল পাতায় লেখা, এই সমস্ত এইসব করতে দেশের জন্য। বিদেশের ইংরেজের হাত থেকে দেশকে আমাকে রক্ষা করতে হবে, ওর কাছ থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে। তখন ইংরেজের আমলে তো নানা রকম অত্যাচার, ঘরের মেয়েদের প্রতি অত্যাচার হয়েছে, গ্রামের প্রতি হয়েছে, সবারই প্রতি অত্যাচার হয়েছে। সেসব পছন্দ করতে হবে আর কি। তো তারপরে ওনার সমস্ত গল্প বা ওনার যে ঘটনা, সেসব তো সব আমরা ইতিহাসে পাই, ওরা, কিন্তু হ্যাঁ, ইতিহাসে লেখা চটি বই ক্ষুদিরামের বেরিয়েছে, হ্যাঁ, আসল ঘটনা কেউ জানে না। তখন কেউ জানে না, এবং সেই বইটা দেখে লোক জানে। হ্যাঁ, আর আমি যেটুকু জানি, আমার বাবার, আমার দাদু ঠাকুমা এদের মুখ থেকে শোনা, যারা তাকে লেখাপড়া শিখিছে, বসিছে, কোলে করে খাইছে, মানুষ করেছে, তাদের মুখ থেকে শোনা। কিন্তু এই যে আপনার পরিবার থেকে, আপনার পরিবারের একজন সদস্য তিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন, তার বিনিময়ে দেশ আপনাদেরকে কি দিয়েছে? কিছুই না, আমাদেরকে কী দিবে, আমাদেরকে কিছুই দেয়নি, আচ্ছা, আপনাদেরকে কিছুই দেওয়া হয়নি। কিছুই দেওয়া হয়নি আমাদেরকে। এই পরিবারের যে আমরা লোক এবং নিকটতম আত্মীয় ক্ষুদিরামের, সেই দিক থেকে আমাদের কোনো কিছুই নেই। ওই সমস্ত জায়গা কে দিয়েছে? আমার জায়গা, ক্ষুদিরামের বাবার কোনো জায়গা ছিল না, সব আমার দাদুকে বিক্রি করে দিয়েছিল। তারপরে ক্ষুদিরামের বাবা তো আর তেমন কোনো ধনী বড় লোক ছিল না, নানা জনের রাজার সেরেস্তায় গমস্তার খাতা লেখার কাজ করত। তহসিলদার ছিলেন। হ্যাঁ, তহসিলদার ছিল, খাতা লেখার কাজ করতো। হুম। তো সেজন্য আমরা আজকে এখানে এসেছিলাম। তো আপনার কাছে আমি একটা শেষ প্রশ্ন রাখবো, যেটা একটু ভাইটাল। আপনারা কি এই যে ক্ষুদিরামের বংশোদ্ভূত, বা ক্ষুদিরাম আপনার বংশেরই মানুষ, হ্যাঁ, তো সেই জন্য সরকারের কাছে আপনাদের কি কোনো চাহিদা বা চাওয়া রয়েছে? তা তো নিশ্চয়ই থাকবে, আমাদের তো থাকা উচিত, অবশ্যই। আমাদের তো থাকা উচিত, আমাদের তো দাবি, আমরা ন্যায্য পাও না আমাদের, কিন্তু তা তো আমরা পাইনি, দেওয়া হয়নি, দেওয়া হয়নি আমাদেরকে, আমাদেরকে তো অবহেলা করা হয়েছে সরকার। মানে বারবার অবহেলা করেছে হ্যাঁ, আপনাদেরকে। এখনও সেই অবহেলিতই এবার আছি। তো এবারে নতুন সরকার এসছে, এবং প্রথম আমাদের রাজ্যে বিজেপি সরকার এসছে। হ্যাঁ, তো আমরা অবশ্যই নতুন সরকারের কাছে আশা রাখতে পারি, আশা তো নিশ্চয়ই রাখবো। যেহেতু আমাদের আমরাও চেয়েছিলাম একটা পরিবর্তন হোক, দীর্ঘদিন একটা সরকার তো ছিল, একটা নতুন কিছু আসুক না, আসলে দেখা যাক কী হয়। তাহলে আপনাদের চাওয়া পাওয়া রয়েছে। তারপর তো নিশ্চয়ই থাকবে। তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা অনেক বেশি গর্ববোধ করছি যে শহীদ ক্ষুদিরাম বসুর এত নিকটাত্মীয়র সঙ্গে কথা বলতে পেরে। আমরা একজন খুবই ক্ষুদ্রতম একজন ভারতের নাগরিক হিসেবে আপনাদের মতো এত উচ্চ মানের একজন মানুষের সঙ্গে কথা বলতে পেরে আমরা অনেক বেশি গর্বিত বোধ করছি। আর আপনি অনেক বেশি ভালো থাকুন, এই প্রার্থনা করছি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা চেষ্টা করব আপনার এই মেসেজ সারা বিশ্বে পৌঁছাক, সেই প্রচেষ্টাটা আমরা করব, এই কথাটা দিয়ে যেতে পারি। তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। সম্মানিত দর্শক, এখন আমরা উপস্থিত রয়েছি আমাদের বাংলার কনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর পরিবারের বাড়ি, একদম ক্লোজ রিলেটিভের বাড়ি। আমাদের সামনে বা আমাদের ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন, ইনিই হচ্ছেন শহীদ ক্ষুদিরাম বসুর একদম ক্লোজ রিলেটিভ। স্যার, আপনার নামটা যদি একটু আমার নাম বলেন। হচ্ছে শান্তি বসু। শান্তি বসু।
তো স্যার, শহীদ ক্ষুদিরাম সঙ্গে আপনার কিসের সম্পর্ক আছে? ক্ষুদিরাম আমাদের সম্পর্কে দাদু হবেন, মানে আমার দাদুর কাকা ছিলেন হচ্ছে ক্ষুদিরাম বসু, সম্পর্কে দাদু হচ্ছেন তাহলে। আপনার বাবার বয়স কত? 87+। 87+। মানে আপনার বাবা কি ক্ষুদিরাম বসুকে দেখেছেন? না, বাবা দেখেনি, যেহেতু বয়স 87+। মানে দাদু আপনার দেখেছেন। আপনার দাদু দেখেছেন। দাদু দেখেছেন। আচ্ছা, তো দাদুর মুখ থেকে ক্ষুদিরাম বসুর যে শৈশব, সেই সম্বন্ধে আপনারা বা সেটা আপনি কিছু বাবা শুনেছেন? শুনেছে, সেটা বাবা শুনেছে। আপনার কারণ মুখ দিয়ে আমরা শুনি তো সেই সেটা গল্পটা। হচ্ছে যেটুকুন শুনেছি পরম্পরা ইয়েতে, যে ক্ষুদিরাম বসু একটু মানে বদমাশ টাইপের ছেলেই ছিলেন প্রথম থেকেই, এবং অত্যাধিক সাহসী ছিলেন, কোনো কিছুতেই ভয় পেতেন না, সবথেকে বড় ব্যাপার। এবং প্রথম ছোটোর থেকেই তার নেশা ছিল যে হচ্ছে বিপ্লবী করবে, ইংরেজ তাড়াবে, ইংরেজের কোনো কিছু ব্যবহার করবেন না, ইংরেজের পোশাক থেকে আরম্ভ করে সব কিছু কোনো কিছুই ব্যবহার করবে না, এরকম একটা তার নীতি ছিল। এইভাবেই তার জীবন তৈরি হয়েছিল আস্তে আস্তে। কিন্তু ক্ষুদিরাম বসু যে দেশের জন্য প্রাণ দিয়ে গেলেন, কিন্তু এই দেশ আপনাদেরকে কি দিয়েছে? আমরা তো কিছু দেখছি না। না, এখনো পর্যন্ত সেরকম কিছু পায় না। এটা আমরা একটু এসে আশ্চর্য হলাম। যার রক্ত দিয়ে এই বাংলা, এই ভারত মাটিকে গড়া, আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি বন্ধুরা, তাদের বাড়ির সামনেটা দেখুন। এখানে কোনো রাস্তা নেই, এখান থেকে প্রায় 2-3 রশি দূরে একটা সরু রাস্তা চলে গেছে। আর আজকে পশ্চিমবঙ্গ সরকারের এত বড় বড় প্রকল্প থাকা সত্ত্বেও আজকে এই বসু পরিবারের যে ব্যক্তি এবং পরিবার, ভাঙা চাল, ঘরের চালে তাদের বাস করতে হচ্ছে। এটা আমাদের বাংলার লজ্জা, এটা আমাদের দেশের লজ্জা। এগুলো বিশেষ করে আমাদের রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারকে এগুলো দেখা দরকার। আর আমরা এখানে এসে আপ্লুত হচ্ছি, গর্বিত হচ্ছি যে আমরা সেই মহান শহীদ শহীদ ক্ষুদিরাম বসুর একদম ক্লোজ রিলেটিভের সঙ্গে কথা বলতে পারছি। তো স্যার, আহ, মানে এই যে 11ই আগস্ট সিএম সাহেব আসছে, আপনাদের কি সেইভাবে কোনো ইনভাইট করা হয়েছে? না, এখনো পর্যন্ত করা হয়নি, তো নিশ্চয়ই করা হবে। আচ্ছা, করা হবে এটা আশা রাখছেন আশা রাখছি অবশ্যই যে করা হবে। হবে। আচ্ছা, এই যে পার্কটা দেখছি, এই পার্কের দায়িত্ব বা প্রচুর সরকারি গার্ডের এইসব দেখছি, আপনাদের পরিবার থেকে এইসব পার্কে কোনো চাকরি বা না কিছু না করা না, হয়েছে? পার্কে আমাদের পরিবারের কাউকেই নেওয়া হয়নি। এখন এটা কেশ ফুড ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে রয়েছে, সরকারের তত্ত্বাবধানে রয়েছে, সরকার থেকে এখনো পর্যন্ত সেভাবে কোনো কাউকেই নিযুক্তও করা হয়নি এখানে। আচ্ছা স্যার, আশ্চর্য হচ্ছেন? সেটাই তো, ভলেন্টিয়ারিভাবে চলছে, বাট এনাদের পরিবার থেকে কেউই সেই জায়গা পেল না। এটা একটা দেখার বিষয়। যাক, সিএম সাহেব তো আসছেন, হ্যাঁ, আমরা আশা রাখছি। আশা রাখবো এবং আশা করব অবশ্যই বসু পরিবার থেকে এটা পাওয়ার যোগ্য অধিকারী। সবই দেখার বিষয়। তো স্যার, এখন আপনাদের পরিবারের মানে কজন আছেন যদি একটু বলেন, এখানে সদস্য কজন আছেন? এখানে আমাদের পরিবারের মধ্যে এখানে আমরাই রয়েছি, তারপরে আমার জেঠু বা জেঠুর ছেলেরা সব বাইরে থাকেন, খড়গপুরে থাকেন, তারপরে উলবেড়িয়াতে থাকেন, এরকম বাইরে থাকেন। আমাদের পরিবারে আমি একা রয়েছি। স্বাধীনতার পরে যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো, হুম। ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে আপনাদের কোনো পদক, কোনো কিছু এমন স্মারক কিছু না না, দিয়েছিল? সেরকম তো কোনো নজির নেই। ও কিছুই দেয়নি, বা আপনাদের কাছে সরকারিভাবে কোনো রকম স্মারক বা কিছু নেই? নেই। তো এই যে ভিটা, ক্ষুদিরাম বসুর ভিটাটা এখন পার্ক হয়েছে, এটা তো যেহেতু হেরিটেজ সাইট হয়ে গেছে, তো ওটা তো আপনাদেরই পৈতৃক সম্পত্তি, আপনারা কি দান করেছেন? হ্যাঁ, আমাদের তখন সিপিএম সরকার যখন এসেছিলেন তখন ওটা জোর করেই নিয়েছিল একরকম, আচ্ছা, জোর করে তখন আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছিল, যে এবং এবং বলা হয়েছিল যে এটা আপনাদেরকে ভবিষ্যতে একটা এখানে চাকরি দেওয়া হবে আপনাদের ফ্যামিলি থেকে, আর আপনারা এটা দেন, যেহেতু আপনাদেরই ফ্যামিলির, তো আপনাদের এটা দিলে আমরা এখানটা আরও বেশি উন্নতি করব, এবং যাতে আরও মানুষজন জানতে পারে, মানুষজন আসতে পারে, মানুষজন এলে যেন এখানে বসবাস করতে পারে, বা কেউ বাইরের থেকে আসলে হয়তো যেতে পারবে না, সে থাকার ব্যবস্থা A to Z সব কিছু এখানে ব্যবস্থা হবে, রক্ষণশীল হবে, কিন্তু সেগুলো এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে ওঠেনি। আচ্ছা, ক্ষুদিরাম বসুর যে পৈতৃক ভিটা ওটা, এটা কি সঠিক? হ্যাঁ, পৈতৃক ভিটা যেটা স্ট্যাচুটা দাঁড়িয়ে রয়েছে ওটাই ওটাই মানে ওর ওইখানে কি ঘর ছিল? হ্যাঁ, ওইখানেই মাটির এবং খড়ের চালের ঘর ছিল, তারপর ওটা ডিস্ট্রয় হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে কত সালে কি বলতে পারবেন? না মানে সে কত তো বলা বছর? যাবে না, মানে আমাদের জ্ঞান থেকেই তো দেখছি ওখানে নেই, স্ট্যাচু ছিল, কিছুই নেই। না মানে বাবাও দেখেনি আচ্ছা, এরকম মানে বহু আগেই ওটা ডিস্ট্রয় হয়ে গেছে। ডিস্ট্রয় হয়েছে।
আর এটা শুনেছি যে দিদির কাছে মানুষ হয়েছে। হ্যাঁ, মেদিনীপুরে ওনার দিদি ছিলেন অপরূপা দেবী, তো হ্যাঁ। 3 বোন ছিলেন, তার মধ্যে বড় বোনের কাছে মানুষ বড় হতেন। বোনের কাছে মানুষ মানুষ হয়েছিল। হয়েছিলেন, এবং বড় বোন যেহেতু জামাইবাবু মানে চাকরি করতেন, তো বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন, সেই সূত্রে ক্ষুদিরাম বসু অনেক জায়গায় যাতায়াত করেছিলেন। আচ্ছা, তো বড় বোনের বা মানে দিদির বাড়িটা, ওনার বাড়িটা কোথায়? মেদিনীপুরের হবিবপুরে। হবিবপুরে। হুম। তাই তার জন্য দুটো জায়গায় বলে জন্মস্থান, হ্যাঁ। এই জন্য একটা বিতর্ক আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আমি হবিবপুরও গিয়েছি। আচ্ছা, তো এই যে এত বলিদান আপনার পরিবার থেকে একজন মানুষ দিয়ে গেছেন, তো তার জন্য আপনারা কোনোদিন সরকারের কাছে কিছু দাবি করেছেন? আমরা জানি যে না, আপনারা দাবি করবেন না। সরকারের কাছে দাবি বলতে দেখুন, সরকারকে আমরা তো আর হাতে পাচ্ছি না যে সরকার কিছু দাবি করব। আর যেটুকুন আমাদের সবথেকে বলার বিষয় হচ্ছে, আমরা এটুকুন জানি যে সার্বিকভাবে যদি আমাদের গ্রামের উন্নয়ন হয়, অটোমেটিক সবারই উন্নয়ন হবে। তো সেই জায়গায় আমাদের গ্রামটা যাতে আরও ভালো উন্নয়ন হয়, সেই জায়গাটা আমাদের দেখার জন্য মেনলি বলবো, যে আমাদের এখানে হসপিটাল রয়েছে, স্কুল রয়েছে, পোস্ট অফিস রয়েছে, এগুলো যেন আরও ভালোভাবে উন্নতি হয়, তাহলেই আমাদের স্বাভাবিকভাবে সব কিছুই উন্নতি হবে অটোমেটিক। এই কথাটাই একজন দেশভক্ত, দেশপ্রেমিক, বিপ্লবী পরিবারের মুখ থেকে আমরা হয়তো আশা করেছিলাম। তার কারণও আছে, কেন বিপ্লবীর রক্তের সঙ্গে রক্ত একই রকম তো হবে, নিজের স্বার্থের জন্য না, গ্রামের স্বার্থের জন্যই কিন্তু কথাগুলো বললাম। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনি একটুখানি আমার সঙ্গে মানে হ্যান্ডশেক করেন, তাহলে নিজে গর্ববোধ করব। ধন্যবাদ, ধন্যবাদ। আপনাকে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আপনি এবং আপনার পরিবার অনেক সুখে এবং সমৃদ্ধের সঙ্গে জীবনযাপন করুন, এই প্রার্থনা ভগবানের কাছে রইল। আর আপনার বাবা সুস্থ থাকুন, এই প্রার্থনা রইল। অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ।